সবাইকে আমন্ত্রণ। ক্লেমন্ট বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান, আর আমাদের সঙ্গে আজকে আছেন, আগেই পরিচয় করে দিয়েছি, ক্রীড়া সাংবাদিক, দৈনিক আমার দেশ পত্রিকার ক্রীড়া সম্পাদক এম কায়সার। ধন্যবাদ রাজীব। আমরা কথা বলবো ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে। আলোচিত এবং বিতর্কিত এই নির্বাচনের এখনও কিন্তু কয়েকটা দিন বাকি। এখন আসলে এক জায়গায় নির্ধারিত হয়েছে যে কারা কারা প্রার্থী, কিন্তু সেটাই যে চূড়ান্ত এমনটা বলা যাচ্ছে না। নানা ধরনের গুঞ্জন কিন্তু আছে, আদালতে একটি রিট আছে, আবার নানা ধরনের কথাও কিন্তু শোনা যাচ্ছে। সব মিলে 6 তারিখের নির্বাচন আসলে কেমন হয়, নতুন বোর্ড কেমন হয়, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারাও চাইলে যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমে এমএম কাছে জানতে চাই যে ক্রীড়াঙ্গনে তো আপনি সাংবাদিক হিসেবে অনেক দিন, এরকম ক্রিকেট বোর্ড কিংবা এরকম কোনো ফেডারেশনের নির্বাচন কি কখনো দেখেছেন কিনা, এরকম পরিস্থিতি? না, এটা একটু আনইউজুয়াল পরিস্থিতি, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে এখানে এক অর্থে যদি আপনি বলতে বলেন যে প্রচুর অনিয়ম তো রয়েছেই। এর আগেও ক্রিকেট বোর্ডে যেটা ছিল, যেটা আপনার অনিয়ম থাকতো না, সেটা থাকতো আপনি পুরোপুরি স্বেচ্ছাচারিতা। বাট এখানে কিছু অনিয়ম রয়েছে যে আপনি একটা সিদ্ধান্ত আজকে নিচ্ছেন, পরের দিন সেই সিদ্ধান্ত বাতিল করে দিচ্ছেন, আবার থার্ড ডেতে গিয়ে প্রথম দিন যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটাই আপনি ইমপ্লিমেন্ট করছেন। সো এই ধরনের অনিয়ম কিছুটা রয়েছে। আর একটা বিষয় আমি রাজীব সবসময় বিশ্বাস করি, দেখবেন আপনি যে বাংলাদেশের যে কোনো জায়গায়, শুধু ফেডারেশন না, যে কোনো জায়গায় নির্বাচন যদি কেউ করতে চান, সেখানে কিন্তু পক্ষ বিপক্ষ থাকে এবং এই দুই পক্ষই আপনি প্রথমে যেটা চান যে জেতার গ্যারান্টিটুকু তিনি নির্বাচন হওয়ার আগেই পেয়ে বসার এক ধরনের চিন্তাটা তাদের মধ্যে চলে আসে। তো যখন আরো 2 ধাপে গিয়ে বোর্ড প্রেসিডেন্ট হওয়াটা ভেবে রাখতে চান সবাই। আপনি আগে কাউন্সিলরই হলেন না, আপনি তারপরে তো পরিচালক হবেন, তার আগে আপনি চিন্তা করে রাখছেন যে আপনি সবচেয়ে বড় চেয়ারটায় বসবেন এবং শুধু একা না, সবার শোধ নিয়ে বসবেন পুরোপুরি। অর্থাৎ পুরো একচ্ছত্র প্রাধান্য, আধিপত্যটা থাকতে হবে, একছত্র প্রাধান্য, আর পুরোপুরি মনে হবে যে জাস্ট আমার লোকজনদেরকে নিয়ে আমি এখানে বসবো। এই যে আমার লোকজনদেরকে নিয়ে আমি বসবো, এই টেন্ডেন্সিটাই আমি মনে করি যে কোনো একটা প্রাতিষ্ঠানিক কোনো নির্বাচনে আপনি যখন দাঁড়াবেন সেখানে কিন্তু জিনিসটা ভুল হয়ে থাকে। এখানে কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি অনেক আপনার ভালো সংগঠক রয়েছেন বা ভালো আপনার ক্রীড়াবিদ রয়েছেন, সাবেক খেলোয়াড় রয়েছেন, যাদেরও কিন্তু এখানে আসার এক ধরনের টেন্ডেন্সিতে থাকে। তো তারা যখনই এরকম গোষ্ঠীবদ্ধ একটা নির্বাচন আপনি করতে শুরু করবেন, একটা প্যানেলভুক্ত নির্বাচন করতে শুরু করে দিবেন, তখন দেখবেন যে তারা এখানে আগ্রহটা হারিয়ে ফেলেন এবং তারা নিজেদেরকে একটু বিচ্ছিন্ন মনে করেন। তখন তারাও কিন্তু আপনি এই বিচ্ছিন্ন অবস্থা থেকে নিজের একটু শক্তি সঞ্চয় করে আলাদা কিছু একটা করার চেষ্টাটুকু করেন নির্বাচনের মধ্যে। এর ফলে যেটি হয় যে এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি একটা ভাগ বাটোয়ারা সমঝোতার একটা টেন্ডেন্সি চলে আসে, যে টেন্ডেন্সিটা এবারের নির্বাচনটাকে ঘিরে হয়েছে। আপনি অনেকে হয়তো বলছেন যে অনিয়ম এবং এই নির্বাচনে নোংরামির একটা দেখে এই নোংরামির পার্ট হতে চাননি বলে তামিম ইকবাল নিজে কালকে বলেছেন তিনি এইখান থেকে সরে গিয়েছেন। তিনি বেশ কিছু স্টেটমেন্ট দিয়েছেন, সেগুলো নিয়ে আমরা বলবো কথা। জি রাইট। তবে আমার কাছে মনে হয়েছে যে তামিম ইকবাল যে সরে যাওয়াটা, আমার কাছে মনে হয়েছে যে যদি আপনি এই পুরো নির্বাচনটাকে একটা খেলা হিসেবে কাউন্ট করেন, তাহলে সেই খেলা থেকে তিনি ওয়াক ওভার করেছেন। আবার তিনি বলেছেন যে হেরে গেছে ক্রিকেট। আমার মনে হয় না যে এত বড় একটা আসপেক্টে আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটাকে আপনি বাংলাদেশ ক্রিকেটের হেরে যাওয়ার সঙ্গে তুলনা করবেন বা জিতে যাওয়ার সঙ্গে তুলনা করবেন। ক্রিকেট অনেক বড় জিনিস। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটা এত বিস্তৃত কোনো বিষয় না। এটা 4 বছরের জন্য আপনি এখানে থাকবেন, আপনি একবার হারবেন, 4 বছর পরে আপনি আবার জিততে পারেন। কিন্তু আপনি যখন বলবেন যে পুরো বাংলাদেশের ক্রিকেট হেরে গিয়েছে, তখন এটা অনেক বড় একটা স্টেটমেন্ট হয়ে যায়। সো আমার কাছে মনে হচ্ছে যদি আপনি সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে আমার কাছ থেকে এটার ব্যাখ্যাটা চান, আমি বলবো যে ক্রিকেট নয়, এখানে খেলার আগেই, নির্বাচন হওয়ার আগে হেরে গেছেন তামিম ইকবাল। আচ্ছা, তামিম ইকবাল একটা পক্ষ, আরেকটা পক্ষ আমিনুল ইসলাম বুলবুল, প্রকাশ্য এটা। আবার সরকার বিএনপি আরেকটা পক্ষ, এমনটাও আলোচনায় আছে। আমি যদি বলি যে এই দুই পক্ষেরই কি আসলে একই ধরনের ভুল কিংবা ইচ্ছাটা আছে কিনা, আপনি যেটা বললেন যে ক্ষমতায় বসার, সেই ইচ্ছাটা কি দুই পক্ষেরই ছিল কিনা, যে যেভাবে পেরেছে তার ক্ষমতা বলি কিংবা তার প্রয়োগ করেছে সেই পাওয়ারটা? অবশ্যই, কোনো সন্দেহ নেই। এখানে শুধুমাত্র এক পক্ষকে যদি আপনি দায়ী করেন তাহলে কখনই ঠিক হবে না। আমার মনে হয় যে এখানে উভয় পক্ষ চেয়েছে যে কোনো মূল্যে নির্বাচনে জিততে হবে এবং সেই জেতার জন্য যে নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনগুলোকে আমার স্বার্থে ইউজ করতে হবে এবং আমি যেভাবে চাইবো সেরকমভাবেই যেন পুরো বিষয়টা হয়। সেটা কাউন্সিলরশিপ গঠন করার থেকে শুরু হয়েছিল। এখন হয়তো অনেকে বলছেন যে বর্তমান ক্রীড়া প্রশাসনে যারা রয়েছেন তারা জেলা এবং বিভাগীয় যে কাউন্সিলর যারা রয়েছেন তারা তাদের ইচ্ছামতো সেটা সেট করেছেন। কিন্তু একটু আগে ফিরে যাই, আগে আপনি দেখবেন যে সেখানে কিন্তু আপনার তামিম ইকবাল পন্থী যারা রয়েছেন বা যেটাতে আপনি দেখবেন যে সেখানে যে কাউন্সিলর যারা ছিলেন বা যাদেরকে তিনি কাউন্সিলর করতে চেয়েছিলেন, তারা কিন্তু একটা পলিটিক্যাল দলের অ্যাফিলিয়েশন নিয়ে এসেছিলেন। সো সব কিছু মিলে এখানে কাউন্সিলরশিপ তৈরির যে বা কাউন্সিলরশিপ গঠনের যে প্রক্রিয়াটা, আমি মনে করি যে এই গঠনতন্ত্রটাই চেঞ্জ করে বা এই গঠনতন্ত্রে একটা সুন্দর নিয়মের মধ্যে বা পরিশীলিত নিয়মের মধ্যে নিয়ে এসে তারপর যদি এই নির্বাচনটা করা যেত, তাহলে দেখতেন যে এত ধরনের জটিলতা তৈরি হতো না। আমি উদাহরণ হিসেবে বেশি দূর যাব না, আপনি এটা তো গেল জেলা এবং বিভাগ
বিভাগের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি জেলা এই কি বলে আপনি ক্লাব কোটায় বা ক্যাটাগরি 2-তে যেটা রয়েছে সেখানের কাউন্সিলরশিপ নিয়েও যদি আপনি চিন্তা করেন, সেখানেও দেখবেন যে হিউজ একটা ম্যাল প্র্যাকটিস রয়েছে। কেমন ম্যাল প্র্যাকটিস? আপনি নির্বাচনের আগে, আমরা মাত্র 1 মাস আগেও যাদের নাম শুনিনি, যাদেরকে জানতাম না, তাদেরকে দেখছি এখন তারা বিভিন্ন ক্লাব থেকে কাউন্সিলর হয়ে চলে এসেছেন। কেন এসেছেন? নিশ্চয়ই তারা এখানে কিন্তু একটা মনিটরি বিষয় ছিল বা একটা প্রতিশ্রুতির বিষয় ছিল বা একটা প্রেশার ছিল, চাপ ছিল। এই কারণে ইভেন আপনি জেনে অবাক হবেন যে অনেক কাউন্সিলর হয়েছেন যে ক্লাবের কিন্তু তারা এর আগে কোনোদিন পাও রাখেননি। আচ্ছা। এমন কাউন্সিলরকেও কিন্তু করা হয়েছে, বা তারা কাউন্সিলর হয়ে গিয়েছেন সেই ক্লাবগুলোর মধ্যে। সো সব কিছু মিলে এই যে কাউন্সিলরশিপ প্রক্রিয়াটা বা প্রসেসটা, এটা যতদিন না পর্যন্ত আপনি একটা সুন্দর সফিস্টিকেটেড এবং কার্যকর ভাবে পরিণত করবেন, ততদিন পর্যন্ত বিসিবির নির্বাচন আসলে এই ধরনের কিন্তু আপনার মানে ঝঞ্ঝাট চলতেই থাকবে বা অনিয়ম হতেই থাকবে। মানে সেই গঠনতন্ত্রটা আসলে নতুন যে কমিটি আসবে, যেই আসুক তাদেরই করতে হবে। সেই উদ্যোগ এইবার নেওয়া হয়েছিল, কিন্তু মাঝপথে এই ক্লাবগুলোর কারণেই কিন্তু থমকে গিয়েছিল। আপনি নিশ্চয়ই রাইট। এবং আমি মনে করি যে সেটা যদি করা যেত, ক্লাবগুলোকে যদি একটা আপনার এক ধরনের ইসের মধ্যে এনে, একটা কনফিডেন্সে এনে যদি করা যেত, তাহলে দেখতেন যে আজকের এই জটিলতাগুলি তৈরি হতো না। নট নেসেসারি যে এটা আপনাকে ওই একেবারে ফুল ফ্লেজ এজিএম ডেকে করতে হবে। আপনি যদি রাজি থাকেন, তাহলে যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের অনুমতি নিয়ে বা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদেরকে সবাইকে একজোটে করে একটা কনফিডেন্সে এনে আপনি নিশ্চিতভাবে কিন্তু চেঞ্জ করতে পারতেন। কিন্তু আপনি যখনই জোর জবরদস্তি করে অথবা আপনার ক্ষমতা প্রয়োগ করে যদি এটা করতে চান, তাহলে দেখবেন যে সেটা কখনোই মেনে নেওয়ার মতো কোনো কিছু হয় না। সো আমার কাছে মনে হচ্ছে যে এই যে নির্বাচনের যে অনিয়মের কথা এখন অনেকে বলছে, নোংরামি হচ্ছে বা আপনার ক্ষমতার প্রদর্শন করা হচ্ছে, আবার সরকার তরফ থেকে বলা হচ্ছে যে না, তারা তাদের যা নিয়মটুকু শুধু বাস্তবায়ন করার সেই চেষ্টা। নিয়মটুকু বা যতটুকু এখতিয়ার তাদের রয়েছে সেই এখতিয়ারটুকুই তারা এখানে পালনটুকু করছেন। আবার সেই এখতিয়ার পালনকে বিরোধী পক্ষ যারা রয়েছে তারা এটাকে ক্ষমতার হস্তক্ষেপ হিসেবে দেখছে। তো এই জিনিসগুলি কখনোই মানে হতো না যদি আপনি কাউন্সিলরশিপে বা যারা ভোট দিবেন, যারা ভোট দেওয়ার জন্য যোগ্য, মানে কিভাবে এই কাউন্সিলরশিপটা হবে সেই প্রসেসটা যদি আপনার সুন্দর এবং সফিস্টিকেটেড হতো, যেটা এখন পর্যন্ত হয়নি, এর আগেও ছিল না। না, আগেও ছিল না, এখনো হয়নি, এবারও হলো না। ভবিষ্যতে হবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে, কারণ বাংলাদেশে সবাই ক্ষমতায় থাকতে চায় কিংবা ক্ষমতায় যেতে চায়, সেই জায়গাটায় সবার ইচ্ছা। একটু জানতে চাই যে ক্রিকেট প্রশাসনে এখন তো স্পষ্ট যে আমিনুল ইসলাম বুলবুলি আসছেন। এই নির্বাচন কিংবা এই বোর্ডটা কি আসলে খুব সাস্টেইনেবল বোর্ড হবে কিংবা খুব গ্রহণযোগ্য বোর্ড হবে, এক পক্ষ যেহেতু এই নির্বাচন থেকে সরে গেছে? আপনি যেভাবে বলছিলেন যে এখন পর্যন্ত ক্রিকেট বোর্ডের নির্বাচন কিন্তু 4 দিন বাকি রয়েছে, এখনো প্রচুর অনিশ্চয়তা রয়েছে, ইফস এন্ড বাটস রয়েছে, একটা রিট রয়েছে, সেই রিটের এগেইনস্টে আপনার কিন্তু আবার উল্টো একটা রিট হতেও পারে। আবার অ্যাডহক কমিটির একটা গুঞ্জনও শোনা যাচ্ছে, সবকিছুই আছে। মানে আমি হবে কোনটা সেটা আমি জানি না, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আমি বলছি আলোচনা। রাইট। সেই দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় যে আপনি আমিনুল ইসলামকে এখনই যে গ্যারান্টেড করে দিয়েছেন যে তিনি আচ্ছা। নির্বাচিত হয়ে গিয়েছেন, নট নেসেসারি। কারণটা হলো যে তিনি তার পদ তাকেও নির্বাচন করে আসতে তাকেও হচ্ছে। নির্বাচন করে আসতে হবে, কারণ তার এখানে আপনার 3 জন প্রার্থী রয়েছেন, এখান থেকে 2 জন আসবেন। বাট সার্বিক পরিস্থিতি যা রয়েছে যে আমিনুল ইসলাম বুলবুলকেই তার যে ভোটের যে প্রক্রিয়াটা দেখে বোঝা যাচ্ছে যে তার সমর্থনটা বেশি রয়েছে। হ্যাঁ, আসছেন আমিনুল ইসলাম বুলবুল এবং তিনি আসলে অনেক বড় এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বেন, কোনো সন্দেহ নেই। তবে সেই তিনি এসে কি করবেন বা কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বেন সেটা জানার আগে আমি মনে করি যে 6 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে আদৌ ইলেকশনটা হচ্ছে কিনা। ইলেকশন হোক আর না হোক, একটা ধরনের মুখোমুখি অবস্থানে ঢাকার ক্লাবগুলো এবং আমিনুল ইসলামের তার যে জেলা এবং বিভাগ বলি কিংবা তার পরিষদ বলি, সেটা ক্লাবগুলো একটা দাবি তুলে গেছে যে 15টি ক্লাবকে নিষিদ্ধ করা হয়েছে, অনেকগুলো প্লেয়ারের আসলে জীবন জীবিকার ব্যাপার। সেই ক্লাবগুলো যদি সহযোগিতা না করে, ঢাকা লিগ তো আসলে চলবে না। সেই ক্ষেত্রে কি একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে কিনা? আমি মনে করি না। কি কারণে? আপনি এই 15টা ক্লাবের বিরুদ্ধে মানে পক্ষ হয়ে যারা এখন মায়া কান্না করছেন, আমি মনে করি যে তাদের এই কান্নাটা কুমিরের কান্নার মতো। কি কারণে? কারণ এই ক্লাবগুলোর জন্মই হয়েছিল কিন্তু অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছিল, এবং এই ক্লাবগুলো এখন অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে জন্ম নিয়ে ধীরে ধীরে বেড়ে উঠেছে। এবং এটাকে আপনি বলছেন যে এখন এখানে অনেক ক্রিকেটার খেলছেন, 300 জন মতো ক্রিকেটার খেলছেন, কিন্তু এই ক্লাবগুলো গড়ে ওঠার সময় আপনি অন্তত 10,000 ক্রিকেটারের স্বপ্নটাকে খুন করেছেন। কারণ এই তৃতীয় বিভাগ ক্রিকেটে শুধুমাত্র 2টো দলকে খেলা হতো এবং সেই 2টো দলের মধ্যে খেলাও হতো না, টস করা হতো। তো দ্যাট ওয়াজ এ মকারি। ওটাই মকারি ছিল। ক্রিকেটের মকারি যদি সবচেয়ে বড় মকারি যদি বলতে হয়, তাহলে সেটাই ছিল সবচেয়ে বড় মকারি। মানে তখন কি এরা প্রতিবাদ করেছে কিনা? কেউ প্রতিবাদ করেননি তখন। এই ক্রিকেটাররা আজকে তামিম ইকবাল যে বলছেন যে এই 15টা ক্লাবের ক্রিকেটারদের রুটি রুজি কি হবে সেটার জন্য তিনি তার দুঃখ পাচ্ছেন তিনি। কিন্তু সেই সময়টাই তামিম ইকবালদের মতো যারা ছিলেন ক্রিকেট বোর্ডে প্রভাবশালী ক্রিকেটার, তারা যদি এগিয়ে আসতেন তাহলে এই মকারি করার সুযোগটা পেতেন না পাপন সাহেব এবং পাপনের বোর্ড, ওই সময়ের বোর্ড আর কি। কিন্তু সেই মকারিটা আমরা দেখেছি এবং সেই মকারি নিয়েই এই ক্লাবগুলোর জন্ম হয়েছে এবং এই ক্লাবগুলো এখন
হ্যাঁ, ফুল এফএফে আপনি এই তৃতীয় বিভাগ থেকে এখন দ্বিতীয় বিভাগে এসেছে, কেউ প্রথম বিভাগে এসেছে। Premier এসেছে, আমরা তো জি। বলছি না যে ক্লাবগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, আমরা জাস্ট শুধু বলছি যে যে উদ্দেশ্যে এই ক্লাবগুলো তৈরি করা হয়েছিল, একটাই সিম্পল উদ্দেশ্য ছিল, সেটি হলো যে কাউন্সিলরশিপ দিয়ে এই ভোটের নিজেদের সংখ্যাটা বাড়ানোর জন্য, মানে ভোট ব্যাংক তৈরি করার একটা কাজটুকু করা হয়েছিল। জি। অতএব যে কারণে এই ক্লাবগুলোকে তৈরি করা হয়েছিল সেই জিনিসটাই রাস্তাটি বন্ধ করে দেওয়া উচিত। অর্থাৎ তাদেরকে অন্তত এই একটা বার যদি আপনি ভোট দেওয়ার থেকে বিরত রাখতে পারেন, তাদের কার্যকলাপ বন্ধ করার জন্য আমি বলছি না, বা আমি প্রতিবাদ করছি না, তারা তাদের কার্যকলাপ চালিয়ে যাবে, তারা খেলবে, ক্রিকেট সব কিছু খেলবে। এবং সেখানে আপনি হয়তো বলতে পারেন, যেটা বলা হচ্ছে যে এখান থেকে কাউন্সিলরশিপ যদি আপনি না দেন তাহলে এই টাকা পাবে ক্লাবগুলোকে কোথায়? টাকা ক্রিকেট বোর্ড দিবে। ক্রিকেট বোর্ড এত জায়গায় টাকা দিচ্ছে, তাহলে এখানে দিতে সমস্যাটা কোথায়? এবং আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের অবশ্যই কোনো ক্লাব যদি বিপদে পড়ে, তাহলে সেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখান থেকে তাদেরকে ফিনান্সিয়ালি অথবা সাংগঠনিকভাবে অথবা যে কোনো পরিকাঠামোতে আমি তা মনে করি যে তাদেরকে সেই সাহায্য সহযোগিতা দেওয়া উচিত। ক্রিকেট বোর্ড তো বাংলাদেশের অনেক ক্রিকেট ক্লাবকে টাকা দিচ্ছে, অনেক অন্য ফেডারেশনকেও দিচ্ছে। অন্য ফেডারেশনকে দিচ্ছে, তাহলে এই 15টা ক্লাবকে চালানোর মতো টাকা কি ক্রিকেট বোর্ডের কাছে নেই? অবশ্যই রয়েছে। না, তাদের 1400 কোটি টাকার একটা বিশাল ফান্ড আছে, সেটা এক আলোচনা দিবে কিনা, কিংবা দিলে অন্য ক্লাবগুলো আসলে তখন চাইতে শুরু করবে কিনা, সেইটা না, একটা আমি মনে সেই করি যে সিস্টেমটা ভেঙে পড়বে কিনা। আমি মনে করি যে এটা দেওয়া উচিত। এই কারণটা হলো যে দেওয়া উচিত, এবং সেই সঙ্গে বলা উচিত যে আমরা একটা অনিয়ম হয়েছিল, সেই অনিয়ম রোধ করার জন্য এই ক্লাবগুলোকে আমরা ধ্বংস করছি না, বা কিন্তু এই ক্লাবগুলোর কার্যকলাপ যেন ঠিকমতো থাকে, ক্রিকেটীয় কর্মকাণ্ড যেন ঠিকমতো থাকে, ক্রিকেটাররা যেন ঠিকমতো টাকা পান, সে কারণে এখান থেকে তাদেরকে হেল্প করছি। কিন্তু কাউন্সিলরশিপ দেওয়া যাবে না। অর্থাৎ যে ভোটের কারণে যে কারণে তাদেরকে এখানে আনা হয়েছিল, সেই অধিকারটুকু তাদের কেড়ে নেওয়া উচিত আমি মনে করি। ফিরবো আপনার কাছে। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মাহফুজুর রশিদ বলছি। জি। যে এই তামিম ইকবাল সবসময় কেন বিতর্কিত মধ্যে থাকে? উনি একজন ভালো খেলোয়াড়। দেখেন, আমিনুল ইসলাম বুলবুল, তার কাছ থেকে তো আমাদের শিকার থাকতে পারে। উনি কি এটা উদাহরণ না? উনি কোনো প্রিন্ট মিডিয়াতে কোনো কিছু করছেন না। তামিম ইকবালকে আপনারা এটা মানে উনি কি ভুল করতেছেন না? ধন্যবাদ আপনাকে। তামিম ইকবাল কেন বারবার বিতর্কিত এরকম সিদ্ধান্ত নেয়, সেটা তো বলা খুব কঠিন। তামিমের সিদ্ধান্ত তামিমের নিজের। রাইট, আমরা পার্সোনালি কোনো কিছুতে না যাই, বা তার জি। কার্যকলাপ নিয়ে যদি কোনো সেখানে ভুল কোনো কিছু হয়ে থাকে, বা তিনি যদি মানে সিদ্ধান্তের ভুল নিয়ে থাকেন, সেটা নিয়ে আমরা হয়তো আলাপ করতে আমি পারি। দুটো প্রশ্ন রেখে আপনার কাছে বিরতিতে যেতে চাই। একটা প্রশ্ন হলো যে আমি বলছিলাম যে এই বোর্ড নির্বাচিত হচ্ছেন, আমরা ধরে নিচ্ছি যে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডই আসছেন। সেই ক্ষেত্রে ঢাকার ক্লাব ক্রিকেটে আসলে যে ক্লাবগুলো কালকে সরে গেল নির্বাচন থেকে, তারা সহযোগিতা করবে কিনা, আমার প্রশ্ন এক। এবং প্রশ্ন দুই, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর এই বোর্ড আসলে কিভাবে থাকবেন, সেটাও আমার প্রশ্ন দুই। যারা সরে গেছেন তারা সহযোগিতা করবেন কিনা, তাদের ক্লাবগুলো যদি লিগ আয়োজনে সহজ বলেন যে না, লিগে খেলবো না, এই মুহূর্তে অর্থ নেই, টাকা নেই, খেলবো না, এই মুহূর্তে এই নিয়ম করতে হবে। আমি বলছি নানা ধরনের অজুহাত তো আমাদের দেশে আছে নানা সময়। তারা যদি সেই হেল্প না করে, ঢাকার ক্রিকেটটা আসলে একদম ধ্বংস হয়ে যাবে কিনা, স্থবির হয়ে যাবে কিনা। না, সেটা তারা যদি হেল্প না করে, তাহলে সেই সংখ্যাটা কত, সেটা একটা হিসাবে আনতে হবে। এক, কালকেই 16 জন ধরেছেন, আমি ধরলাম যে 16 জন কালকেই তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাদের আশেপাশের আরো কিছু আছে, 76টা ক্লাবের মধ্যে 20-25টা 30টাও যদি তাদের হয়, না, সেটা যদি তারা করে থাকেন, তাহলে তো এটা এক অর্থে ব্ল্যাকমেলিং এর পর্যায়ে পড়ে যাবে। এক নাম্বার টু হলো যে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য অবশ্যই যে আপনি যে ক্লাব ক্রিকেটের যে ভূমিকা যেটা রয়েছে, সেটা তো আমরা জানি যে এই ক্লাব ক্রিকেটের কারণে কিন্তু ক্রিকেটটা জনপ্রিয় হয়েছে। মোহামেডান আমনি খেলতো, সেখানে প্রচুর দর্শক গ্যালারিতে ভরে যেত, এবং সেটা নিয়ে আমরাও সাংবাদিক হিসেবে প্রত্যেকদিন দিনের পর দিন চর্চা করতাম, সব কিছু মিলে। কিন্তু আপনি সার্বিক পরিস্থিতি যদি এখন চিন্তা করেন, তাহলে বাংলাদেশে ক্লাব ক্রিকেটের জনপ্রিয়তাটা কোন জায়গায়? এখন আমনি মোহামেডান যদি খেলা হয়, সেখানে কি মাঠে কি দর্শক হয়? না, হয় না। তার মানেটা কি? যে আপনি সেই পুরনো ধ্যান ধারণা নিয়ে যদি সামনের সময় বাড়তে চান, এগোতে পারবেন না। সো বাংলাদেশ, আমি মনে করি যে তারা যদি কোনো কারণে এই 76টা ক্লাব বা আপনার ক্লাব সংগঠকরা যদি বলেন যে কালকে থেকে আমরা আর এখানে ক্রিকেট খেলবো না, আমরা ক্রিকেটকে বয়কট করলাম, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত হবে নতুন একটা প্ল্যান করাটা। নতুন প্ল্যানটা কি হতে পারে? নতুন প্ল্যানটা হতে পারে, এটা জানার জন্য আপনাকে খুব বড় ক্রিকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। আপনি জাস্ট প্রতিবেশী দেশকে ফলো করুন। বাংলাদেশের পাশে প্রতিবেশী দেশ যারা রয়েছে, সেখানে কিন্তু আপনি ক্লাব ক্রিকেট না, সেখানে রয়েছে আঞ্চলিক ক্রিকেট, স্টেট ক্রিকেট। আমাদের বাংলাদেশে বিভাগ রয়েছে 8টা বিভাগে। আপনি যদি ক্রিকেট পরিচালনা করে দেন এবং আঞ্চলিক ক্রিকেটকে যদি আপনি জোর করে দেন, শক্তিশালী করে দেন, তাহলে আপনি দেখবেন যে এই যে ক্লাব ক্রিকেটের যে এক ধরনের ক্লাব ক্রিকেটাররা বা ক্লাবের সংগঠকরা যে এক ধরনের
ক্রিকেটকে ইউজ করে মাঝে মাঝে এক ধরনের পুরোপুরি ব্ল্যাকমেইলিং পর্যায়ে যে আচরণটুকু করেন এই আচরণটুকু বন্ধ হয়ে যাবে। এবং আমি মনে করি যে আপনি এই কি বলে আঞ্চলিক ক্রিকেট শুরু হলে তাহলে আপনি দেখবেন যে অনেক গ্রামে বা অনেক জায়গায় আপনি জেলাগুলোতে বা বিভাগগুলোতে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, জেলা লিগগুলো যেটা অনেক বছর ধরে বন্ধ সেগুলো আবার চালু হবে এবং সেভাবে বেরিয়ে আসবে। এবং এটি কিন্তু আপনি ক্রিকেটার খুঁজে বের করার মূল সূতিকাগার পৃথিবীর অন্যান্য সব দেশে রয়েছে। তার মানে আপনি বলছেন যে ক্লাব ক্রিকেটের যে আধিপত্য কিংবা তাদের কাছে যে জিম্মি সেই জায়গাটা একটু চেঞ্জ হওয়া উচিত বলে আপনি মনে সেই জিম্মির প্রমাণটা তো আমরা এখনই দেখলাম যে আমাদেরকে যদি এতগুলো আসন না দেওয়া হয় তাহলে আমরা থাকবো না, বা আমাদেরকে রাখতেই হবে এখানে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি দেখবেন যে 3 ক্যাটাগরি যেটা করা হয়েছে, এই 3 ক্যাটাগরির মধ্যে ক্লাব কোটায় 12টা পরিচালক রয়েছেন, 25 জনের মধ্যে 12 জনই রয়েছেন আপনি ক্লাব কোটা থেকে আসেন। এই শক্তিটাই আমি মনে করি যে তাদেরকে অনেক বড় শক্তি, কিন্তু শক্তিটাকে যখন আপনি বাজেভাবে ইউজ করবেন তখন সেটা কিন্তু আপনার সমঝোতার বিষয় থাকে না, তখন সেটা কিন্তু আপনার এক অর্থে ব্ল্যাকমেলিং এর পর্যায়ে চলে যায়, থ্রেটের পর্যায়ে চলে যায়। আমরা আরেকটা প্রশ্ন ছিল আমার যে আসলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার পর আসলে এই বোর্ডের পরিবর্তন আবার আসতে পারে কিনা, যেহেতু বিএনপি পন্থী একটা বড় সংগঠক তারা সরে দাঁড়ালেন, তাদের মধ্যে একটা ক্ষোভ রাগ থাকতে পারে কিনা? না, আমার মনে হয় যে সেটা প্রশাসনিক কাজে কিছুটা হয়তো তারা এক ধরনের জটিলতায় পড়বেন, কিন্তু আপনি যদি নিয়মতান্ত্রিক হিসাবে যদি ফলো করতে চান তাহলে আপনি সেই বোর্ডটাকে সরাতে পারবেন না। কারণটা হলো যে তারা বৈধ উপায় যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে সেই বোর্ডকে যদি আপনি চ্যালেঞ্জ করেন তাহলে আইসিসির কাছ থেকে আপনার বড় ধরনের একটা সংকটে আপনাকে পড়তে হতে পারে। এবং এই উদাহরণটা কিন্তু আমরা এর আগেও দেখেছি যে যখনই আপনি চ্যালেঞ্জ করেছিলেন তখন কিন্তু সেটা বড় সমস্যায় পড়েছিল। আইসিসিতে হয়তো পড়েনি, কিন্তু আপনি ফিফায় পড়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর এই সরকারের সময় যদি বলি, আপনি গত 5ই আগস্ট 24-এর 5ই আগস্ট আপনি আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডের থেকে তো আপনি এই কোনো পরিচালককে কিন্তু বিদায় হতে হয়নি, তারা অনেকে নিজে সরে গিয়েছেন এবং অনেকে পালিয়ে গিয়েছিলেন এবং কয়েকজন নিজে পদত্যাগ করেছেন, কিন্তু কাউকে কিন্তু প্রেশার করে বা এই করে যে আপনাকে চাই না বা আপনাকে রাখা হবে না সেরকমভাবে কিন্তু কোনো আমরা দেখিনি। সো সব কিছু মিলে গত গভর্নমেন্টের সাথেও যারা ছিলেন তারাও কিন্তু এবার ক্রিকেট বোর্ডে সেরকমভাবে ছিলেন, তাদেরকে সরানো হয়নি, তারা নিজেরা উইলিংলি সরে গিয়েছেন। সো আমার কাছে মনে হয় না যে সেটা বড় ধরনের কোনো থ্রেট হতে পারে বা বড় ধরনের দুশ্চিন্তা হতে পারে। আরেকটা প্রশ্ন যে এই বোর্ড যারা আসছে, আমরা বলছি যে এখনো নির্বাচিত হয়নি, অনেকেই আছে যে যারা নির্বাচিত হবেন কি হবেন না আমরা জানি না কারা হবেন, নির্বাচিত হওয়ার পর তারা কি আসলে এক হয়ে কাজ করতে পারবেন? এখনো তো কয়েকটা পক্ষ ছোট বড় মিলে আছেন। চ্যালেঞ্জটা সেখানে থাকবে টিম লিডারের, অর্থাৎ যদি আমিনুল ইসলাম বুলবুল সেখানে প্রেসিডেন্ট হন তাহলে সেই চ্যালেঞ্জটুকু থাকবে তার, যে একটা ফ্রাজাইল টিমের মধ্যে আপনি কি করে সেটাকে আপনি শক্তিশালী টিম হিসেবে পরিণত করবেন। বিভিন্ন ধরনের মতাদর্শ থাকতে পারে, বিভিন্ন ধরনের আপনার চিন্তাভাবনার অন্যরকম থাকতে পারে, কিন্তু সব চিন্তাগুলোকে আপনি এক সূত্রে গেঁথে আপনি যে প্ল্যানটুকু দিবেন সেই প্ল্যানটুকু আপনি কিভাবে বের করে নিয়ে আসতে পারছেন বাদবাকি সবার কাছ থেকে, এই কাজটুকু হবে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি তিনি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। এবং একজন গুড ম্যানেজার হিসাবে আমি যতদূর মনে করি বা জানি আমিনুল ইসলাম বুলবুলের সেই দক্ষতা এবং সেই সক্ষমতা রয়েছে, সেই জায়গায় সক্ষমতা দক্ষতা আছে, কিন্তু তিনি 4 বছর আসলে ফুল টাইম বাংলাদেশের ক্রিকেটে সময় দিবেন, এটাও কি একটু অবাক করেছে কিনা আপনাকে? মানে আমি বলছি যে তিনি আইসিসির চাকরি ছেড়ে শর্ট টার্মের জন্য এসেছিলেন, লং টার্মে যখন তিনি এই দায়িত্ব নিতে চাইলেন। না, এই প্রশ্নটা আমাদের সবাইকে শুনতে হচ্ছে এবং আমরা করছি, বাট আমার মনে হয় যে দিস ইজ দ্য হাই টাইম আমিনুল ইসলাম বুলবুলকে এই বিষয়টা নিজেটা একেবারে পরিষ্কার করাটা। তিনি এর আগে যেভাবে কথা বলেছিলেন আমার কাছে মনে হয়েছে সেটা এক ধরনের নাটুকেপনা কথাবার্তা ছিল, সেখানে এক ধরনের কথাবার্তার মধ্যে একটা ফিশি টাইপ ছিল বা এক ধরনের মিস্ট্রি বা রহস্য রেখে তিনি কথা বলেছিলেন যে আই এম কামিং হিয়ার টু প্লে T20 ম্যাচ, কিন্তু এখন তিনি তো টেস্ট ম্যাচ খেলতে নামছেন। সো টেস্ট ম্যাচ যদি আপনাকে খেলতে হয় বা লম্বা সময় যদি আপনি এখানে থাকতে হয় তাহলে অবশ্যই আমি মনে করি যে তাকে সেই বিষয়টা এক্সপ্লেইন করা উচিত বা বিষয়টা পরিষ্কার করা উচিত। তিনি যদি নির্বাচিত হন 4 বছরের জন্য, কিন্তু তিনি যদি বলেন যে আমি 3 মাস পরে চলে যাব বা 4 মাস পরে চলে যাব, এটা তাহলে কিন্তু মোটেও শোভন কোনো কিছু না। তো তাকে এই বিষয়টা আমি মনে করি যে ক্লিয়ার করার দিস ইজ দ্য হাই টাইম। আর এই বোর্ডের কাছে মানে আপনি আসলে কি চান? আমি বলছি নতুন বোর্ড যেটাই আসুক, যে কি পরিবর্তনটা হলে আপনি মনে করবেন যে এই অনিয়ম, এই নির্বাচনের যে নাটক কিংবা নির্বাচনের যে আসলে ব্ল্যাকমেইলিং, যেটা এই সিচুয়েশনটা আর হবে না পরের টার্মে? প্রথম বিষয়টা হলো যে আপনার এখানে দুটো বিষয়, একটা হলো যে ক্রিকেট ঠিকমতো এগোতে পারছে না, ক্রিকেট ডেভেলপমেন্টের বিষয়টা রয়েছে। আপনি যখনই দেখবেন যে আমাদের এখানে যে শূন্যতা রয়েছে সেই শূন্যতা কিন্তু ক্রিকেটারদের পূরণ হচ্ছে না। আপনি 3 ফরম্যাটে আমরা খুব একটা ভালো অবস্থানে কিন্তু বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে নেই। সো সেটা যেন ঠিকমতো আপনার চলতে পারে এবং সেখানে যেন ভালো মতো ইন্টারনেট, আপনি যখনই আপনার গোড়াটা ঠিক করবেন তাহলে দেখবেন যে আপনি আস্তে আস্তে কিন্তু অন্যান্য দিক থেকে আপনার সমস্যাগুলো সমাধান হবে। আপনি এখানে অনেক সময় আমরা বলি যে তৃণমূল থেকে ক্রিকেটার বেরিয়ে আসছে না, বা আমাদেরকে ওই যখনই সমস্যায় পড়ছি তখন আবার সেই পুরনো ক্রিকেটারদের কাছ থেকে বা যারা একটু
অনেক অভিজ্ঞ ক্রিকেটার কিন্তু ফর্মে নেই, তারপর তাদেরকে নিয়েই আমাদেরকে কিন্তু দল সাজাতে হচ্ছে। সো একটা ক্রিকেট বোর্ডের মূল কাজটুকু হলো যে তার যে ন্যাশনাল টিম এবং তার অন্যান্য উইংস বা বয়সভিত্তিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো যেন সঠিকভাবে পরিচালিত হয় এবং এখান থেকে সঠিকভাবে ক্রিকেটাররা যেন নার্চার হয়ে এসে ন্যাশনাল টিমে খেলতে পারেন। এটি গেল একটি দিক। এবং আরেকটি দিক অবশ্যই করতে হবে, সেটি হলো যে আপনার আর্থিক স্বচ্ছতা। এখানে আর্থিক স্বচ্ছতা অবশ্যই আনতে হবে, যে কোনো কাজ বা যে কোনো বিষয় যেটা করতে হয় সেটা যেন অবশ্যই আপনার অ্যাকাউন্টেবিলিটি রেখে সেরকমভাবে করতে হয়। আর তৃতীয় আরেকটা বিষয় আমি একটু যোগ করব, সেটি হলো এর আগে আমরা এটা শুনেছিলাম, অনেকবার শুনেছিলাম যে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে যারা থাকেন তাদের আপনি কোনো ধরনের বিজনেসের সাথে তারা জড়িত হতে পারবেন না, ক্রিকেট রিলেটেড বিজনেসের সাথে বা ক্রিকেট বোর্ডের সাথে বিজনেস করতে পারবেন না। অথচ আমরা দেখেছি এখানে গত ক্রিকেট বোর্ডে কিন্তু অনেকে করেছেন। এই জিনিসটা একদম পুরা 100% কনফার্ম করতে হবে এবং যদি কারো বিরুদ্ধে সেরকমভাবে প্রমাণ তথ্য পাওয়া যায় তাহলে তাকে যেন শাস্তি পেতে হয় বা তাকে যেন এই নিয়মটা ভঙ্গের জন্য তাকে তার পরিচালক পদ যদি তিনি হারানোর মতো এক ধরনের ব্যবস্থা তৈরি করা দিয়ে দেওয়া যায়, তাহলে আপনি দেখবেন যে প্রত্যেকেই শুধুমাত্র ক্রিকেটের জন্য কাজ করবেন, কেউ কিন্তু আপনার নিজের স্বার্থের জন্য কাজ করবেন না বা নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন না এবং নিজেকে আপনার জাহির করার কাজটুকু করবেন না। শুধুমাত্র আমি আশা করছি যে যারা ক্রিকেট বোর্ডে নির্বাচিত হয়ে আসবেন তাদের দিয়ে যেন শুধুমাত্র ক্রিকেটের উন্নতি হোক, তাদের নিজস্ব উন্নতি যেন না হোক, মানে ওভারঅল ক্রিকেটের উন্নতি। লাস্ট কোশ্চেন আপনার কাছে, যে 6 তারিখের নির্বাচন নিয়ে কি কোনো শঙ্কা আছে কিংবা আপনার কি মনে হয় যে নির্বাচনটা ঠিক মতোই শেষ হবে? না, শঙ্কা বলতে একটা জিনিস, যে সেটা হলো যে আপনি যে যারা আপনার প্রত্যাহার করেছেন তাদের নমিনেশন পত্রটা, তারা হয়তো এক ধরনের আপনি মিছিল মিটিং করতে পারেন, সেটা তাদের করার অধিকারটুকু রয়েছে, সেটুকু হতে পারে একটা জিনিস। আর আরেকটা জিনিস, সেটা আমরা একটু অফিয়ারে আলোচনা করছিলাম, সেটা হলো যে ফারুক আহমেদ যে রিট করেছেন সেই রিটের কিন্তু আমরা এখন পর্যন্ত পাল্টা কোনো ধরনের কোনো, কারণ এখন সরকারি ছুটি চলছে, 5 তারিখ রোববার আসলে খুলবে। সেই 5 তারিখে আমি জানি না যে পাল্টা সেই রিটের বিরুদ্ধে আবার পাল্টা কোনো রিট হবে কিনা, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা আপিলও হতে পারে, এবং সেই পরিপ্রেক্ষিতে যদি নির্বাচন স্থগিত হবে কিনা সেই ধরনের একটা আশঙ্কা কিন্তু রয়ে যাচ্ছে। তারপর আমি মনে করি যে সেই সব আশঙ্কা উড়িয়ে দিয়ে ক্রিকেট নির্বাচনটা যেন ঠিকমতো হয় এবং আমাদের যেন এই নির্বাচন কেন্দ্রিক আলোচনা না করে আমাদের যেন শুধুমাত্র খেলা কেন্দ্রিক করতে হবে, খেলা কেন্দ্রিক ক্রিকেট কেন্দ্রিক আলোচনা যেন আমরা করতে পারি। ধন্যবাদ আপনাকে ইমাম কাসেম আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আসলেই তাই, ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে আমরা দিনের পর দিন আলোচনা করছি এবং করতে বাধ্যও হচ্ছে আসলে নানা ঘটনা প্রবাহ এবং বাক পরিবর্তনের কারণে। কিন্তু আমরা ক্রিকেট নিয়ে কথা বলতে চাই, খেলা নিয়ে কথা বলতে চাই। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।